বাংলাদেশে ব্যাংকিং ইতিহাসের অন্যতম বড় ঋণ কেলেঙ্কারির মূল হোতা হলমার্ক গ্রুপ। 2010 থেকে 2012 সালের মাঝামাঝি সময়ের মধ্যে এই কোম্পানিটি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের তৎকালীন রূপসী বাংলা হোটেল ব্রাঞ্চ থেকে 2,731 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে। সোনালী ব্যাংকের নিজস্ব পরীক্ষা ও পরিদর্শন প্রতিবেদনে জানানো হয়, ব্যাংক থেকে এই সম্পূর্ণ অর্থ সরিয়ে নিতে হলমার্ক গ্রুপ 42টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। শুধু তাই নয়, এই ব্রাঞ্চ থেকে প্রায় একই প্রক্রিয়া অবলম্বন করে আরও বেশ কিছু প্রতিষ্ঠান সর্বমোট 3,550 কোটি টাকা আত্মসাৎ করেছে, যার তথ্য বেরিয়ে আসলে সারা দেশে তোলপাড় শুরু হয়। উক্ত কেলেঙ্কারি তদন্তের জন্য বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দেওয়া হলে তদন্তের ভিত্তিতে হলমার্ক গ্রুপ এবং সোনালী ব্যাংকের বেশ কিছু কর্মকর্তা ও কর্মচারীকে দায়ী করে মোট 38টি মামলা করে দুদক। ইতোমধ্যে হলমার্ক গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। কিন্তু ঠিক কিভাবে হলমার্ক গ্রুপ বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের এত বড় স্ক্যাম পরিচালনা করে? রাজধানীর আগারগাঁও এলাকার তালতলা বাজারে ছোট একটি মুদি দোকান ছিল হলমার্ক গ্রুপের প্রতিষ্ঠাতা তানভীর মাহমুদের। তবে সংসারে অভাব অনটনের কারণে পরবর্তীতে মাত্র 3,000 টাকা বেতনে একটি রেডিমেড গার্মেন্টসের চাকরি নেন তিনি। গার্মেন্টসের চাকরির সুবাদে তানভীর মাহমুদ গার্মেন্টস ব্যবসা সম্পর্কে ধারণা লাভ করেন এবং নিজেই গার্মেন্টস স্থাপনের পরিকল্পনা করেন। যার প্রেক্ষিতে 2006 সালে তিনি গার্মেন্টসের চাকরি ছেড়ে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে হলমার্কের বিজনেস গ্রো করতে থাকলে একসময় সাভারে হলমার্কের প্রায় 40টি কারখানা প্রতিষ্ঠা করা হয়। এছাড়া তানভীরের নিজের ব্যক্তিগত সম্পদের পরিমাণ দাঁড়ায় 3,000 কোটি টাকা ও এর পাশাপাশি মিরপুরে লাক্সারিয়াস বাড়ি ও 27টি বিলাসবহুল গাড়ির মালিক হয়ে ওঠেন তিনি। গার্মেন্টস ব্যবসায়ের সুবাদে বিভিন্ন সময়ে র ম্যাটেরিয়াল ক্রয় এবং ফিনিশড প্রোডাক্ট ডেলিভারি ক্ষেত্রে বিভিন্ন ধরনের এলসি খুলতে প্রায় প্রতিনিয়তই সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল শাখায় তানভীরের আসা যাওয়া ছিল। সে সুবাদে সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল শাখার তৎকালীন ম্যানেজার এ.কে.এম. আজিজুর রহমানের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে তানভীরের। এদিকে গার্মেন্টস ব্যবসা থেকে প্রাপ্ত সফলতার পর 2008 সাল থেকে তানভীর দেশের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে শুরু করে। প্রভাবশালী এসব ব্যক্তিদের সাথে সুসম্পর্ক গড়তে তানভীর তাদেরকে বিভিন্ন দামি উপহার দিত। দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি তথ্যসূত্রে জানা যায়, সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতা মিলিয়ে তানভীর 30টিরও বেশি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। পরবর্তীতে এই সুসম্পর্ক কাজে লাগিয়ে 2010 থেকে 2012 সালের মে মাসের মধ্যে হলমার্ক গ্রুপ এবং আরও 5টি কোম্পানি মিলে ভুয়া কাগজপত্রের ভিত্তিতে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল ব্রাঞ্চ থেকে প্রায় 3,547 কোটি টাকা আত্মসাৎ করে নেয়। দ্য ডেইলি স্টার একটি তথ্যসূত্রে এই টাকার মধ্যে হলমার্ক গ্রুপ একাই 2,686 কোটি টাকা, টি অ্যান্ড ব্রাদার্স 610 কোটি টাকা, প্যারাগন গ্রুপ 147 কোটি টাকা, নকশিনিট 66 কোটি 36 লক্ষ টাকা, ডিএন স্পোর্টস 33 কোটি 25 লক্ষ টাকা এবং খান জাহান আলী প্রায় 5 কোটি টাকা আত্মসাৎ করে। হলমার্ক মূলত ফাইন্যান্সিয়াল ট্রেডের এলসি সিস্টেম ব্যবহার করে এই অর্থ আত্মসাৎ করে। এলসি বা লেটার অফ ক্রেডিট মূলত একটি ব্যাংক আমদানি রপ্তানি বাণিজ্য থেকে শুরু করে লোকালি বাল্ক আকারে পণ্য কেনাবেচার ক্ষেত্রে ক্রেতার পক্ষে গ্যারান্টিড পেমেন্ট হিসেবে বিক্রেতার কাছে ইস্যু করে থাকে। হলমার্ক গ্রুপ এই সুযোগটিকেই কাজে লাগিয়ে 2012 সালের 28 মার্চ আনোয়ার স্পিনিং মিল, ম্যাক্স স্পিনিং মিল এবং স্টার স্পিনিং মিল নামে 3টি প্রতিষ্ঠান থেকে সুতা ক্রয়ের নথিপত্র দেখিয়ে সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার এ.কে.এম. আজিজুর রহমানের তত্ত্বাবধানে 500 কোটি টাকার স্থানীয় ঋণপত্র বা লোকাল লেটার্স অফ ক্রেডিট খোলে। অবাক করার বিষয় হলো, যে 3টি প্রতিষ্ঠানকে পরিশোধের জন্য এই এলসিগুলো খোলা হয়, সেই প্রতিষ্ঠানগুলোও সোনালী ব্যাংকের উক্ত ব্রাঞ্চেরই গ্রাহক ছিল। হলমার্ক গ্রুপ থেকে একই দিনে এলসির সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেওয়ার নিশ্চয়তা পেলে ব্যাংক সেদিনই 3টি প্রতিষ্ঠানের অ্যাকসেপ্টেন্স বিল কিনে নিয়ে প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে টাকা জমা করে দেয়। অ্যাকসেপ্টেন্স বিল বা ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স মূলত কোনো ব্যাংক কর্তৃক ভবিষ্যতে কোনো পেমেন্টের গ্যারান্টি। হলমার্ক কেলেঙ্কারির ঘটনা প্রবাহ মূলত এখান থেকেই শুরু হয়। এই ঘটনার কয়েকদিন পরেই সেই 3টি প্রতিষ্ঠান জমাকৃত অর্থের সম্পূর্ণ অংশ পুনরায় হলমার্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তদন্ত মোতাবেক পরবর্তীতে এই টাকা হলমার্কের অ্যাকাউন্ট থেকে আবারও সেঞ্চুরি ইন্টারন্যাশনাল নামে খোলা আরেকটি কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। মূলত সেখান থেকে হলমার্ক গ্রুপ সম্পূর্ণ টাকা বের করে নিতে সক্ষম হয়। দুদকের তদন্তে উঠে আসে আনোয়ার স্পিনিং মিলস, ম্যাক্স স্পিনিং মিলস, স্টার স্পিনিং মিলস এমনকি সেঞ্চুরি ইন্টারন্যাশনাল প্রতিটি প্রতিষ্ঠানই অস্তিত্বহীন। দুদকের প্রতিবেদনে এই কোম্পানিগুলোকে বেনামি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়। এমনকি সুতা ক্রয়ের প্রমাণস্বরূপ যে সকল নথিপত্র ব্যাংকে জমা করা হয় সেগুলো জাল ছিল। সোনালী ব্যাংকের নিজস্ব নিরীক্ষা ও পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী ব্যাংক থেকে অর্থ বের করে নেওয়ার ক্ষেত্রে হলমার্ক 42টি প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। প্রাথমিকভাবে এগুলো ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে।
যদিও বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল এমন ৮৪টি প্রতিষ্ঠানকে ব্যবহারের তথ্য পেয়েছিল। তবে সোনালী ব্যাংকের প্রতিবেদনে উঠে আসে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ২০টি প্রতিষ্ঠানই নিশ্চিতভাবে ভুয়া। ২০১২ সালের আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশনকে সোনালী ব্যাংক থেকে হলমার্কের আত্মসাৎ করা অর্থের তদন্তের দায়িত্ব দেয়। দুদকের তদন্ত থেকেই মূলত এই তথ্যগুলো বেরিয়ে আসে। ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর প্রকাশিত প্রথম আলোর একটি রিপোর্ট থেকে জানা যায়, সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ১৫ দিনের মধ্যে অর্ধেক অর্থ ফেরত দেওয়ার জন্য হলমার্ককে চিঠি পাঠিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো টাকাই ফেরত না দিয়ে প্রতিষ্ঠানটি জানায় ব্যাংকের পাওনা ফেরত দিতে তাদের ৩০ বছর সময় লাগবে। প্রথম আলোর একটি রিপোর্ট অনুযায়ী তদন্তের ভিত্তিতে ২০১২ সালের অক্টোবর মাসে হলমার্ক গ্রুপ ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং হুমায়ুন কবির সহ হলমার্কের ৭ জন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা সহ মোট ২৭ জনের বিরুদ্ধে রমনা মডেল থানায় ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশনের ৬ সদস্যের অনুসন্ধানী দলের সদস্যরা, যার ধারাবাহিকতায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে গ্রেফতার করে র্যাব। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী দলের প্রধান মীর জয়নুল আবেদিন শিবলি জানান, এই ১১টি মামলায় হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে সরাসরি ১,৫৬৮ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছে। প্রথম আলোর আরেকটি রিপোর্ট থেকে জানা যায়, ২০১৩ সালের জানুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশন সোনালী ব্যাংক ও আরও ৫টি কোম্পানির ৩৫ জন কর্মকর্তার বিরুদ্ধে ৩৫০ কোটি টাকার বেশি আত্মসাতের দায়ে নতুন ২৬টি মামলা দায়ের করে। একই বছর অক্টোবর মাসে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম এবং গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ সহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট সাবমিট করে দুদক। তদন্ত শেষে ২০১৪ সালে দুদক ১১টি মামলায় চার্জশিট সাবমিট করলে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি ২টি মামলার অভিযোগ গঠন করা হয়। এছাড়া সে বছর ২৭ মার্চ অবৈধভাবে অর্থ লেনদেন ও পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাতের অপরাধে বাকি ৯টি মামলায় অভিযোগ গঠন করা হয়। দৈনিক যুগান্তরের একটি তথ্যসূত্রে ঋণের বিপরীতে হলমার্ক গ্রুপের কাছ থেকে তৎকালীন এমডি হুমায়ুন কবির অন্তত ১০% কমিশন নিয়েছেন বলে জানা যায়। পরবর্তীতে ২০১৬ সালের নভেম্বর মাসে দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন, হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম সহ মোট ১৬ জনের বিরুদ্ধে ৮৫ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন। সেদিনই রাজধানীর বংশাল এলাকা থেকে জেসমিন ইসলামকে গ্রেফতার করা হয়। এছাড়া সমকালে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায়, হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের নামে জনতা ব্যাংকের কর্পোরেট শাখায় ৮৩ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংকের মিরপুর শাখায় ২০ কোটি টাকা সহ স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, ইসলামী মার্কেন্টাইল, ন্যাশনাল, স্টার্ন, ব্র্যাক, জনতা ব্যাংক এবং সিটি ব্যাংকের বিভিন্ন শাখায় ২২,৬৬,৩১,৭৫২ টাকা সহ মোট ১২৫,৬৬,৩১,৭৫২ টাকা জমা রাখা হয়েছিল। দৈনিক যুগান্তরের একটি তথ্যসূত্রে হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুদক হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, এমডি তানভীর মাহমুদ এবং সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবিরকে আসামি করে এখন পর্যন্ত মোট ৩৭টি মামলা দায়ের করেছে। এছাড়া ব্যাংকের আরও ২০ জন কর্মকর্তা সহ তানভীরের বেশ কয়েকজন আত্মীয়কেও এই মামলাগুলোতে আসামি করা হয়। ঋণ কেলেঙ্কারি ছাড়াও প্রথম আলোর একটি রিপোর্ট থেকে জানা যায়, হলমার্কের বিরুদ্ধে ১০ একর সরকারি জমি সহ ব্যক্তি মালিকানাধীন জমি দখলেরও অভিযোগ রয়েছে। সাভারের হেমায়েতপুরে জনতা হাউজিং নামের একটি প্রতিষ্ঠানের শতাধিক প্লট জোর করে দখল করেছে হলমার্ক গ্রুপ। উক্ত প্লট মালিকেরা এ পর্যন্ত ঢাকার বিচারিক আদালত সহ সাভার থানায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, অন্যান্য কর্মকর্তা ও শ্রমিককে আসামি করে অন্তত ২০টি মামলা এবং আরও ৫০টি সাধারণ ডায়েরি করেছে। এছাড়া অরুণাচল গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেড নামের একটি আবাসন প্রকল্পের অর্ধেক জমিও দখল করে নিয়েছিল হলমার্ক গ্রুপ। ২০১১ সালের নভেম্বর মাসে হলমার্ক গ্রুপ সমিতিটির দখলকৃত ৩.৮১ একর জমিতে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে আবাসন প্রকল্পের প্লট মালিকেরা সাভার ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করে। বর্তমানে এইসব মামলা আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। বণিক বার্তার একটি তথ্যসূত্রে ২০১৬ সালের ২৪ মে সোনালী ব্যাংক ও হলমার্ক কেলেঙ্কারির ঘটনার প্রথম মামলার রায় ঘোষণা করা হলে সোনালী ব্যাংকের সাবেক সহকারী ব্যবস্থাপক, প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল মামুন ও প্যারাগনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে প্রথম আলোর একটি তথ্যসূত্রে ২০২২ সালের মে মাসে হলমার্কের ঋণ কেলেঙ্কারিতে সোনালী ব্যাংক থেকে ২৭,৫০,০০০ টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল ব্রাঞ্চের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ মোট ৯ জন কর্মকর্তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এদিকে ২০১৯ সালে এক সংবাদ সম্মেলনে দেশের অর্থমন্ত্রী জনাব আহম মোস্তফা কামাল জানিয়েছিলেন, হলমার্ক আবারও তাদের কার্যক্রম শুরু করতে চায়। এক্ষেত্রে কোম্পানিটির কারাগারে বন্দী থাকা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে মুক্তি দিতে হবে, যার প্রেক্ষিতে কোম্পানিটি সম্পূর্ণ ঋণের ২% পরিশোধ করবে বলে মাননীয় অর্থমন্ত্রীর কাছে প্রস্তাবও পাঠিয়েছে। হলমার্ক টাকা দিবে, সবাই টাকা দিবে, এটা বিশ্বাস রাখেন। ওরা আবার বিজনেসে আসবে, সবাই বিজনেসে আসবে। আমি চাই যে আমার টাকাটা দিয়ে দিক, সুন্দরভাবে জীবনযাপন লিড করুক।
অন্যদিকে সময় টিভির 2020 সালের একটি প্রতিবেদন অনুযায়ী হলমার্ক কেলেঙ্কারি পরবর্তী 7 বছরে হলমার্ক ফ্যাশন লিমিটেড সোনালী ব্যাংক থেকে নেওয়া 3,500 কোটি টাকার 1 টাকাও পরিশোধ করেনি। এমনকি প্রতি মাসে 100 কোটি টাকা করে জমা দেওয়ার শর্তে হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেওয়ার পরেও কোনো টাকা দেয়নি প্রতিষ্ঠানটি। বাধ্য হয়ে সোনালী ব্যাংক হলমার্কের 3,834 শতক জমি ক্রোক চেয়ে আদালতে শরণাপন্ন হলে 2020 সালের নভেম্বর মাসে ঢাকার অর্থঋণ আদালত সোনালী ব্যাংকের পক্ষে রায় দিলে বর্তমানে উল্লেখিত জমির মালিকানা রয়েছে ব্যাংকটির অধীনে। মূলত বাংলাদেশ সরকার ও মাননীয় অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এবং বিচার বিভাগের সহায়তায় সোনালী ব্যাংক হলমার্ক গ্রুপের সম্পত্তির মাধ্যমে আত্মসাৎকৃত এই অর্থের কিছু অংশ উদ্ধারে সক্ষম হয়েছে। তাছাড়া 2022 সালের এপ্রিল মাসে সোনালী ব্যাংকের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান বলেন, আদালতের রায়ের মাধ্যমে হলমার্কের সকল সম্পদ সোনালী ব্যাংকের নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন এই সম্পদ বিক্রি এবং হলমার্কের নির্দিষ্ট জায়গায় ইকোনমিক জোন তৈরির মাধ্যমে টাকা উদ্ধার করার পরিকল্পনা করছে। তিনি আরও জানান, চলতি বছর বা পরবর্তী বছর 2023 সালের মধ্যে হলমার্কের বিষয়টি নিষ্পত্তি হবে।